প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। দর্শক, বাংলাদেশে প্রতি বছর এবং প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কারণে বার্নে আক্রান্ত হচ্ছে। বার্ন বা বিভিন্ন কারণে যদি পুড়ে যায় তাহলে চিকিৎসা কি করবে, কখন করবে, কোথায় করবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে যে ধরনের চিকিৎসা চলছে তা কিন্তু অনেকেই জানে না। সেই চিকিৎসা এবং কি কি সেবা পাওয়া যায় সেই প্রশ্নের উত্তর জানাতে আজকে আমাদের আয়োজন। এবং কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, পরিচালক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং সভাপতি সোসাইটি অফ প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবসময় শুনি যে বার্নের রোগীরা যদি তাদের বার্ন হয়ে যায় বা কোনো কারণে যদি পুড়ে যায়, সেটি পানি থেকেই হোক বা গরম পানি, ইলেকট্রোকিউশন বা অন্যান্য বিভিন্ন কারণে, হঠাৎ করে কি করবে এই প্রশ্নটির উত্তর থাকে। অনেকের দেখা যায় এইখান থেকে মুখ পুড়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক মতো সেই সুন্দর অবয়বটা থাকে না। তো সেই প্রশ্নগুলোর উত্তর তো একটু একটু করে হচ্ছে, পাশাপাশি মানুষজন সেই চিকিৎসা সেবাও পাচ্ছে। কিন্তু এখনও অনেকেই জানে না যে এর পাশাপাশি এই ইনস্টিটিউটে অনেক ধরনের চিকিৎসা সেবা আছে। তো প্রথমেই আপনার কাছ থেকে একটু জানতে চাই কি কি চিকিৎসা সেবা দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বললেন যে আমাদের ইনস্টিটিউটের নাম আমরা আমাদের সরকারিভাবে বলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, অর্থাৎ বার্ন এবং প্লাস্টিক সার্জারি রিলেটেড যত চিকিৎসা আছে সেটার একেবারে পরিপূর্ণ ব্যবস্থা এই ইনস্টিটিউটে করা হয়েছে। তো আসলে বার্নের যে বিষয়টা, বার্ন কিন্তু প্লাস্টিক সার্জারির একটা পার্ট। সারা পৃথিবীতে প্লাস্টিক সার্জারির যে সমস্ত চ্যাপ্টার আছে তার মধ্যে বার্ন একটা পার্ট। আরও আমাদের অনেকগুলো 7 থেকে 8টা বিভাগ আছে প্লাস্টিক সার্জারির, কিন্তু বাংলাদেশের যেটা পরিপ্রেক্ষিত সেটাতে প্লাস্টিক সার্জনগণ বেশিরভাগই বার্ন চিকিৎসা করতেই ব্যস্ত থাকেন। তো কারণ আমরা দেখতে পাচ্ছি যেটা যে গত দশকে আমাদের সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্সের দিকে যদি আমরা তাকাই তাহলে তাদের বার্নের পরিমাণ কমে যাচ্ছে। উন্নত বিশ্বে বার্নের পরিমাণ কমে যাচ্ছে, বেশিরভাগ হাসপাতালে বার্নের রোগী পাওয়াই যায় না এখন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এখানে বার্নের রোগী ক্রমাগত বেড়ে যাচ্ছে, যার ফলে আমরা যারা প্লাস্টিক সার্জন, এই ইনস্টিটিউটের নাম কিন্তু প্লাস্টিক সার্জারির এবং বার্নের, কিন্তু দেখা যাচ্ছে মানুষ সবাই এটাকে বার্ন হাসপাতাল হিসেবে চিনে। কিন্তু আমাদের এখানে বার্নের চিকিৎসার পাশাপাশি এটাকে যখন আমরা তৈরি করি তখন এটার একটা ছিল যে 500 বেডের একটা হসপিটাল, এবং এশিয়ার মধ্যে বোধহয় এর থেকে বড় প্লাস্টিক সার্জারি রিলেটেড চিকিৎসার জন্য কোনো প্রতিষ্ঠান বোধহয় নেই আমাদের যতটুকু জানা। তো আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা 50% থাকবে এটার বার্নের রোগীর জন্য আর 50% আদার প্লাস্টিক সার্জারির পার্ট। তো বার্নের কথা তো আপনি বললেন, বার্নের চিকিৎসা হয়। আর প্লাস্টিক সার্জারির যে পার্টগুলো আছে তার মধ্যে অন্যতম যেটা আছে ট্রমা ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা কিন্তু অ্যাক্সিডেন্ট হলে অনেকেই চলে যাই নিটোরে, মানে পঙ্গু হাসপাতাল বলে যেটাকে আমরা জেনে থাকি, কিন্তু ট্রমার একটা বিশাল অংশ কিন্তু ম্যানেজ করি আমরা। তো ট্রমাতে কি হয়, একটা ট্রমা মানে আপনি যদি মানে যে কোনো মানুষের একটা অ্যাক্সিডেন্ট হলে তার বোনস যেটা সেটা ফ্র্যাকচার হতে পারে, কিন্তু তার উপরে বোনসের উপরে যে সফট টিস্যু থাকে আমরা যেটাকে বলে মাসল, স্কিন ইত্যাদি, এগুলো যখন ইনজুরি হয়, এই ইনজুরি চিকিৎসা যদি আপনি ঠিক না করেন তাহলে আন্ডারলাইন যে বোন থাকে সেটা কিন্তু হিল করে না। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু আমাদের ইনস্টিটিউটে হয়ে থাকে, অর্থাৎ প্লাস্টিক সার্জনরা করে। এটা একটা পার্ট বললাম। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যান্সার চিকিৎসা। আমরা আমাদের অনেক চিকিৎসায় ক্যান্সারের জন্য একটা ইনস্টিটিউট আছে, আপনারা জানেন। তো ওইখানে যেটা হয় ইন্টারনাল ক্যান্সারগুলোর চিকিৎসা, আর এক্সটার্নাল ক্যান্সার যেটা স্কিনের ক্যান্সার, সে মাসেলের ক্যান্সার যেটা এক্সটার্নালি বোঝা যায়, স্কাল্পে যে ক্যান্সার হয়, বাইরে থেকে আমরা যে ক্যান্সারগুলো দেখে থাকি সেই ক্যান্সারের কিন্তু বেশিরভাগ চিকিৎসা আমাদের ওখানে হয়। কারণ এই ক্যান্সার চিকিৎসার পরে, অর্থাৎ ক্যান্সারের চিকিৎসার আমরা জানি যে বেশ কয়েকটা ধাপ আছে, এর মধ্যে অন্যতম পার্ট হচ্ছে একটা সার্জারি। তো সার্জারি করে ফেলে দেওয়ার পরে যে বিশাল একটা ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষতটা পূরণ করবার জন্য আসলে প্লাস্টিক সার্জারির ভূমিকা অনস্বীকার্য। সুতরাং এটার একটা বিশাল সংখ্যক রোগী আমাদের কাছে আসে। এরপরে আরেকটা বড় অংশের রোগী আসে যেটা সেটা হচ্ছে
যে ধরেন কোনো কারণে আপনার একটা ইনজুরি হলো, যে কোনো কারণে, বার্নের কারণে হতে পারে, ট্রমার কারণে হতে পারে, ক্যান্সারের কারণে, এই ক্ষতটা দীর্ঘদিন ধরে আছে, শুকাচ্ছে না। এই যে কমপ্লেক্স একটা উন্ড তৈরি হয়, এই কমপ্লেক্স উন্ডের চিকিৎসাটা আমাদের এখানে উন্ড কেয়ারের একটা খুবই আধুনিক একটা সেন্টার আছে, সেখানে আমরা এটা করে থাকি এবং প্রচুর রোগীও আসে এটাতে। এরপরে ডায়াবেটিক ফুটের যে চিকিৎসা, অর্থাৎ ডায়াবেটিসের কারণে যে সমস্ত মানুষের পায়ে, বিশেষ করে পায়ের দিকে যে ক্ষতগুলো হয়, সেই ক্ষতগুলো কিন্তু পূরণ করার প্রধান জায়গা আমাদের ইনস্টিটিউট। এরপরে যদি আমরা বলে থাকি আরেকটা জিনিস, জন্মগত যে সমস্ত ত্রুটি আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনি জানেন যে ঠোঁট কাটা, বাচ্চাদের ঠোঁট কাটা, তালু কাটা, তারপরে হাতের আঙুল জোড়া লেগে যাওয়া জন্মগতভাবেই আসে। তারপরে এর বাইরেও আরও কিছু জন্মগত ত্রুটি থাকে সারফেসে যেগুলো থাকে, সেইগুলোর কিন্তু প্রধান চিকিৎসার কেন্দ্র আমাদের এটা। এবং ঠোঁট কাটা, তালু কাটা আপনি জানেন যে বাংলাদেশে নানা প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু ঠোঁট কাটা, তালু কাটা রোগীদের শুধু অপারেশনটাই চিকিৎসা না, এর পরবর্তী পর্যায়ে তার বিভিন্ন থেরাপির ব্যাপার থাকে এবং এগুলো আমরা কি বলি কম্প্রিহেন্সিভ ক্লিপ কেয়ার। একমাত্র সেন্টার যেটা বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটে আছে এবং এটা বিশাল অবয়বে আছে এবং এটাতে রীতিমতো প্রতিনিয়ত দেশের বাইরে থেকে আমাদের এরা ট্রেনিং করতে যাচ্ছে, ওনারা আমাদের এখানে আসছেন। অত্যন্ত একটা অ্যাডভান্স সেন্টার কিন্তু এটা। এর বাইরে আরেকটা স্পেশাল যে সেন্টার আছে আমাদের, সেটা হচ্ছে হাইপারবারিক সেন্টার। হাইপারবারিক সেন্টার মানে অক্সিজেন থেরাপি, পিওর অক্সিজেন থেরাপি। এইগুলো এখন নানাভাবে, আগে শুধু বার্ন উন্ডের জন্য দেওয়া হতো, বিভিন্ন ধরনের উন্ডের জন্য, কিন্তু এখন কিন্তু যারা অটিস্টিক বেবি, হিয়ারিং প্রবলেম, এরাও কিন্তু হাইপারবারিক অক্সিজেন থেরাপি নিয়ে ভালো হচ্ছে। সুতরাং এরও একটা বিশাল চাহিদা আছে এবং অনেক মানুষ আমাদের কাছে আসে। এবং সর্বশেষে প্লাস্টিক সার্জারি আরেকটা পার্ট যেটা আছে, মানুষ যেটা বলে থাকে আর কি, সৌন্দর্য বৃদ্ধি, প্লাস্টিক সার্জনের কাছে আসে মানুষ সুন্দর হতে, তারও কিন্তু একটা বিশাল অংশ আমাদের কাছে আছে, যেটাকে আমরা বলি অ্যাস্থেটিক সার্জারি। আমাদের একটা অ্যাস্থেটিক ইউনিট আছে যেখানে সার্জারি এবং সার্জারি বাই নন সার্জিক্যাল, যেমন লেজার থেরাপি, পিআরপি থেরাপি, বোটক্স থেরাপি, এগুলো নানা ধরনের যে বিষয়টা আছে, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা প্লাস্টিক সার্জারি হসপিটাল হিসাবে একটা স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটি যেটা আমরা বলে থাকি। আপনি জানেন সারা পৃথিবীর ন্যাশনাল ইনস্টিটিউটগুলো কিন্তু তাদের ওই সাবজেক্টের জন্য সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে। তো আমরাও খুব গর্বের সঙ্গে বলতে পারি আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে এই রিলেটেড যত চিকিৎসা হয়, এটা আমরা সর্বোচ্চ সেবা দিতে পারি। বাহ, নিশ্চয়ই আমাদের যারা আজকে দর্শক আছে তারা এই কথাগুলো শুনেছেন এবং অবশ্যই উপকৃত হবেন, কারণ এই যে সমস্যাগুলোর কথা আপনি বলছেন, যেগুলো চিকিৎসা দেওয়া হচ্ছে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং হাসপাতালে, এই সমস্যাগুলোতে ভুগছে আমাদের দেশের অনেক মানুষ এবং তারা অনেক ক্ষেত্রে অসহায় থাকে। তো অবশ্যই তারা নিশ্চয়ই জেনেছেন এবং এখানে আরও বেশি বেশি করে আসবেন। একটু জানতে চাই পিছনের গল্পটি। আমরা জানি যে আপনি একদম এই হাসপাতালটির জন্ম লগ্ন থেকে বা প্রতিষ্ঠাকালের আগে যে ঘটনাটি আছে, যে কিভাবে এই হাসপাতালটি তৈরি হবে, অর্গানোগ্রাম তৈরি করা ইত্যাদি বিভিন্ন কাজে সংযুক্ত ছিলেন। তো কিভাবে এই চিন্তাটি মাথায় আসলো? আমি এটা বলবো যে আমাদের এই হাসপাতালটার প্রথম যিনি পরিচালক, প্রফেসর আবুল কালাম, তো উনি যখন 2011 সালে আমাদের সঙ্গে উনি নিটোরে ছিলেন, ওখান থেকে ঢাকা মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে আসলো। তখন ঢাকা মেডিকেল কলেজের একটা ছোট্ট একটা জায়গাতে আমাদের প্লাস্টিক সার্জারির রুম ছিল, 2-3টা রুম। আমরা তখন ওখানে প্লাস্টিক সার্জারি শিখছিও বলা যেতে পারে, কারণ আমি একজন জেনারেল সার্জন হিসেবে আসলে 2003 সাল থেকেই কাজ করতাম। তো স্যারও প্রথমে জেনারেল সার্জন ছিলেন, তো আমাদের আগে থেকেই অনেক পরিচয় ছিলেন এবং উনি নিজেই আমাকে আসলে বলা যেতে পারে এই সাবজেক্টে নিয়ে আসছেন। তো আসার পরে উনি তখন, ওনার সঙ্গে অনেক কথা হতো, সাথে আমাদেরও অনেক সিনিয়র লোকজন ছিল। তখন প্লাস্টিক সার্জারিতে হাতে গোনা 8-10 জন মানুষ বাংলাদেশে তখন ছিলেন। তো স্যারের প্ল্যান ছিল যে বাংলাদেশে প্লাস্টিক সার্জারি দরকারের, আমি যে কথাটা বললাম, তো আপনি 8-10 জন প্লাস্টিক সার্জন দিয়ে সারা বাংলাদেশে এই সার্ভিসটা কেমনে দেওয়া হবে। তো উনি প্রথমেই চিন্তা করলেন যে আমরা একটা বড় ইনস্টিটিউট করব। তো এটা করতে গিয়ে আমি সহ আমরা কয়েকজন ছিলাম, বললেন যে নাসির, জায়গা খুঁজতে হবে, কোথায় জায়গা পাওয়া যায়। প্রথমে চিন্তা ছিল ঢাকা মেডিকেল কলেজের যে বর্তমানে বার্ন ইউনিট যেটা আছে তার পিছনের অল্প একটু জায়গা ছিল, ওটাতে করা যায় কিনা। আমরা নিজেই মানে স্যারের উদ্যোগে কোনো সরকারি ছাড়াই আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির নাম দিয়ে আমরা কাজ করতে শুরু করলাম, স্টুডেন্ট ভর্তি করালাম। তারপরে একটা পর্যায়ে
আমাকে বললেন যে স্যার জায়গা খোঁজেন। তো অন্য অন্য সহযোগিতা আমাদের যারা কলিগ ছিলেন তাদের সহযোগিতায় আমরা আগে যে টিবি হসপিটালটা ছিলেন ওই জায়গাটা দেখা গেল যে ওখানে তেমন কোনো কাজ হয় না, খুবই নিমতলিতে মানে একেবারে নিমতলির ওই মানে নিমতলি না, চাঙ্কারপুলের ওই জায়গাটাতে। তখন মানে বাই ডিফল্ট ওইখানে যিনি ডিরেক্টর ছিলেন বা সুপারিনটেন্ডেন্ট ছিলেন, ওনার দেশের বাড়ি এবং আমার দেশের বাড়ি একই জেলাতে হতে কিছুটা সুবিধা হলো ওখানে জায়গাটা কীভাবে আছে। তো এইভাবে নানা প্রক্রিয়ার মাধ্যমে, মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জায়গাটা প্রথমে অ্যাকোয়ার করলাম। তারপরে ওখানে ছিল একটা পেট্রোল পাম্প, বাজার, সেগুলো নিয়েও নানা ধরনের প্রবলেম ছিল। তো আমাকে মানে স্যার ছিলেন প্রজেক্ট ডিরেক্টর তখন, তো আমি সহ আরও দুইজন জুনিয়র যারা ছিলেন তাদেরকে উনি কোঅর্ডিনেটর বানালেন নিজের উদ্যোগে, লোকাল অর্ডারে। আমরা রাত দিন একসঙ্গে ওখানে কাজ করতে করতে একই সঙ্গে আমরা যেটা করেছি, আপনি জানেন যে 2015 সালের একটা অফিস অর্ডারের পরে 16 সালে উদ্বোধন এবং 18 সালে মানে 18 তলা একটা বিল্ডিংয়ের পরিপূর্ণ কাজ শুরু। এইটা এরকম একটা কাজ কিন্তু বাংলাদেশে তেমন একটা হয়, খুবই অভাবনীয় একটা কাজ ছিল। তো তখন মানে স্যারের যে মানে অদ্ভুত একটা, আমি বলবো যে মানে ভবিষ্যৎ দেখার যে ব্যাপারটা ছিলেন, রাত দিন আমরা, উনি নিজেও খুব ভালো প্র্যাকটিশনার ছিলেন, আমরা রাত দিন ওখানে কাজ করতাম। একই সঙ্গে আর্কিটেকচারের প্ল্যান, একই সঙ্গে জনবল নিয়োগ, একই সঙ্গে কোথায় থেকে যন্ত্রপাতি, কী কী যন্ত্রপাতি আনতে হবে। তো যাই হোক, এটা হলো, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে বাংলাদেশের রাজনৈতিক কারণ হোক আর যে কারণে হোক, আমি আসলে এই হাসপাতালে কখনো পোস্টিং পাইনি। তো মানে তার পরবর্তীতে আপনি জানেন যে এই মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় দেশে যখন স্বৈরতন্ত্রের পতন ঘটলো, নতুন সরকার আসলো, তখন এই জিনিসগুলো আস্তে আস্তে আসলো। যারা আমরা কাজ করেছি, কাজ করতে পারতাম, সেই হিসাবে তখন আমি প্রথম ডিরেক্টর হিসাবে, এখানে আমার প্রথম পোস্টিংয়ে হয় ডিরেক্টর হিসাবে। মানে যে জিনিসটাকে আমার মানে জন্মের মধ্যে অনেকের সঙ্গে, আমি বলবো না যে এটা আমি, আমার একটা বিশাল অংশ ছিল এর তৈরির পিছনে, কিন্তু আমি কখনো এখানে পোস্টিং পাইনি, আমার একটা কষ্ট ছিলই। তো আল্লাহর রহমতে যখন আমি এখানে ডিরেক্টর হিসেবে আসলাম, তখন এই জিনিসটাকে মানে আমার নিজের একটা মানে পার্ট বলে মনে হতো। তো আল্লাহর রহমতে আমরা সেটাকে, আমার পূর্বসূরীরা যে পর্যায়ে একটা এনে দিয়ে গেছে, সেটাকে আমি এখন আরও সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমরাও সেই আশাই করি। আমরা আরও গল্প শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি আধুনিক স্বাস্থ্যসেবায় জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, পরিচালক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতাল। আমরা বার্ন এবং প্লাস্টিক সার্জারির এই গল্পগুলো শুনছিলাম, খুবই সুন্দর গল্প, এবং কিভাবে একটি হাসপাতাল তৈরি হয়ে গেল সেই গল্পটি খুব ভালোই লাগছে। তো আপনি নিশ্চয়ই দেখেছেন যে সারা বিশ্বে সবচেয়ে আধুনিকতম যে চিকিৎসা ব্যবস্থা, সেটি হচ্ছে এই বার্ন এবং প্লাস্টিক সার্জারি নিয়ে। এবং আমরা এর আগ পর্যন্ত, এই হাসপাতাল প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাধারণত এই ধরনের রোগীদেরকে বাইরে যেতে হতো। এখন তারা একটি ইনস্টিটিউট পেয়েছে, কিন্তু প্রশ্ন থেকেই যায় যে ওখানে যে চিকিৎসা ব্যবস্থা আছে তার সাথে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার তুলনা যদি করি, আমরা কোন অবস্থায় আছি, এটি কি যথেষ্ট কিনা? আপনাকে একটা সামগ্রিক চিন্তা করতে হবে যে আমরা সিঙ্গাপুরের সঙ্গে আমাদের তুলনা করি বা আমাদের বাংলাদেশের সঙ্গে, আমাদের বাংলাদেশের সামগ্রিক যে অবস্থান, সেইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে ডেফিনেটলি আমাদের অনেক কিছু করবার আছে আরও। কারণ আমরা এই হাসপাতালে প্রতিদিন, আমাদের তো 500 বেডের একটা হাসপাতাল, কিন্তু আপনি দেখবেন যে প্রতিদিনই অন্তত 30 থেকে 40 জন রোগী ফেরত যাচ্ছে, তাদেরকে আমরা ভর্তি দিতে পারছি না। এটা হচ্ছে ইমার্জেন্সির মাধ্যমে ভর্তি হওয়ার বিষয়। এরপরে আমাদের আউটডোরে ওপিডিতে আমাদের প্রতিদিন 450-এর উপরে শুধু বার্ন প্লাস্টিক নিয়ে রোগী আসে। আপনি যদি যে কোনো একটা উন্নত দেশে, আমি মানে আমার সর্বশেষ একটা উন্নত দেশে যাওয়া হচ্ছে বেলজিয়ামে, এবং বেলজিয়ামের ব্রাসেলসের সবচেয়ে বড় বার্ন সেন্টার যেটা, তো ওদের ওখানে সব মিলিয়ে 20টার মতো বেড আছে, আর কিছু ওপিডির আছে। তো আপনি সারাদিন বসে থাকবেন ওখানে, 1টা 2টা 3টা রোগী পাবেন, এবং ভিতরে 8-10টা রোগী পাবেন। আচ্ছা, তো ওরা, এবং ধরেন 10টা রোগী আছে, ওদের ডাক্তার আছে মনে করেন 35 থেকে 40 জন, নার্স আছে 50 জনের উপরে, মানে প্রতি একজন রোগীর তুলনায় 3 জন বেশি, এবং সাপোর্টিং স্টাফ বা আইসিইউর যে সাপোর্ট সিস্টেম,
আমাদের হসপিটালে আমাদের 20 বেডের একটা আইসিইউ আছে, কিন্তু ওদের প্রত্যেকটি আইসিইউ ইন্ডিভিজুয়ালাইজড। হ্যাঁ, তো আমাদের তো একটা সীমিত ক্ষমতার ব্যাপার আছে। বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমি শুধু এটুকু বলতে পারি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি যে সমস্ত অন্যান্য প্রতিষ্ঠান আছে সেইগুলোর তুলনায় এটা নতুন হওয়াতে এবং পরিকল্পনাটা ভালো থাকাতে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যদি আমরা বলি, এটা খুবই ভালো মানের একটা হাসপাতাল সরকারি ব্যবস্থাপনায়। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে আপনি রেগুলার অপারেশনের সিস্টেম এবং রোগের ম্যানেজমেন্টের দিক থেকে। কিন্তু আমরা কখনোই এখনও আমরা এটা বলতে পারবো না যে আমরা সর্বোচ্চ চিকিৎসা, উন্নত বিশ্বের যে সর্বোচ্চ চিকিৎসা সেই পর্যায়ে আমরা আসতে পেরেছি। কারণ এটার জন্য মানে আমাদের যে সমস্ত আপনার অন্যান্য বিষয়গুলো চিন্তা করতে হবে। আমাদের অন্যান্য নাগরিক সুবিধা যেগুলো আছে সেগুলো যেমন আমরা পাচ্ছি, সেই তুলনায় আমরা বলবো যে আমরা ভালো চিকিৎসা দিতে পারছি। কিন্তু ডেফিনেটলি আমাদের যে পরিকল্পনা আছে, যে চিকিৎসা আমরা এখন দিচ্ছি, তার থেকে আরও ভালো কিছু করা সম্ভব। আমরা সেই সমস্ত পরিকল্পনা নিয়েই আগাচ্ছি এবং সরকারের উচ্চ পর্যায়েও, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়েও সবসময় কিন্তু আমাদের সহযোগিতা করে। এবং নতুন সরকার আসার পরে আমাদের সঙ্গে কয়েকবার আমাদের মাননীয় মন্ত্রী নিজে, অন্তত আমার যতটুকু মনে করে, অন্তত 5 বার উনি আমাদের হাসপাতালে এসেছেন এবং উনি দেখছেন। দেখে এটা নিয়ে আমাদের সঙ্গে অনেক পরিকল্পনা হয়েছে যে নতুন বছরে হয়তো আমরা বেশ কিছু ইকুইপমেন্ট আমাদের মানে নতুন আসবে। এবং আমাদের আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রেনিং। আমাদের ডক্টর এবং আমাদের যে নার্স আছে তাদেরকে ট্রেনিং এবং চিকিৎসা পদ্ধতি কিন্তু প্রতিনিয়ত আপনি জানেন যে অ্যাডভান্স হচ্ছে। তো আপনাকে যদি এর সঙ্গে কোপ আপ করতে হয়, তাহলে এই অ্যাডভান্স ট্রেনিংগুলো আমাদের করতে হবে। সেই সমস্ত বিষয় নিয়ে, যেহেতু আপনি বলেছেন যে আমি নিজে এই সোসাইটির প্রেসিডেন্ট, আমরা আমাদের জুনিয়র ডাক্তারদেরকে এই ট্রেন আপ করার যে বিষয়টা, এটা নিয়ে সামগ্রিক একটা প্ল্যান নিয়ে আমরা খুব দ্রুতই সরকারের কাছে দিব, যাতে এই কন্টিনিউয়াস ট্রেনিং টা আমাদের চলে। এবং সেই ট্রেনিংটা এমন যুগোপযোগী করতে হবে যাতে ট্রেনিংয়ের কিন্তু একটা বাংলাদেশে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে অনেকেই ট্রেনিং করতে যায়, সেখানে ঘুরে আসে, কিন্তু আলটিমেটলি ইমপ্লিমেন্ট করতে পারে না। কেন ইমপ্লিমেন্ট করতে পারে না? তার একটা অন্যতম কারণ হচ্ছে যে জুনিয়র যারা ট্রেনিং করতে যায়, তারা যে সমস্ত কিছু শিখে আসে, সেটা যখন তাদের হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেন, ওনারা এটা বুঝেন না বা ওনারা এটা কমপ্লাই করতে পারেন না। আবার কিছু ইকুইপমেন্টেরও প্রবলেম থাকে। তো এই ট্রেনিং ব্যবস্থাটা যাতে কার্যকরী হয়, সেটা নিয়েও আমাদের প্রস্তাবনা আছে। যেমন সম্প্রতি আমাদের চীনে একটা ট্রেনিং হবে, কিন্তু ওরা যে পারপাজে ট্রেনিংটা, যেভাবে ট্রেনিংয়ের মডিউলটা ওরা সাজিয়েছে, আমাদের মডিউলটা কিন্তু একটু ডিফারেন্ট দরকার, যাতে করে আমাদের উপকার হয়। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যদি কাজ করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার, আমাদের সেক্টরে যে ব্যবস্থা আছে, সেটার অবশ্যই উন্নতি ঘটবে। যে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, যে ট্রেনিং এবং অবশ্যই এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই অবস্থায় যেতে হবে। আমি যেহেতু অপেক্ষাকৃত জুনিয়র একজন চিকিৎসক, আমরাও দেখি যে এই সমস্যাগুলো থাকে এবং আমরা যদিও ট্রেনিং নিতে যাই, দেখা যায় আমাদের মন্ত্রণালয়কে আমরা সেভাবে বোঝাতে পারি না যে আমাদের এই উচ্চতর প্রশিক্ষণটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমার একটু অনুরোধ, এবং আপনারা যেহেতু নীতি নির্ধারক পর্যায়ে কাজ করছেন, আপনারাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বারবার যে যদি এই ট্রেনিংটা পাওয়া যায় বা উচ্চতর প্রশিক্ষণ পাওয়া যায়, সেটি আখেরে আমাদের দেশেরই লাভ। আমরা যেমন দেখেছি এখানে সব কিছু হচ্ছে ঢাকা কেন্দ্রিক বা এই ইনস্টিটিউট কেন্দ্রিক, কিন্তু এখনও দেশের একটা বড় অংশের রোগী আছে বিভিন্ন প্রান্তে, এবং তারা সাধারণত কোনো সমস্যা হলে বিভিন্ন মেডিকেল কলেজে যে সার্জারি বিভাগ আছে, বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগ, সেখানে না গিয়ে তারা ঢাকায় আসতে চায়, কারণ বলা হয় যে তাদের ওখানে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা নেই। তো এই ব্যাপারে কি কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের প্রথম ব্যাপারই থাকবে যে বার্নের রোগী চিকিৎসা করে আসলে শেষ করা যায় না। আমরা শুরুতেই আমি এখানে ডিরেক্টর হওয়ার পর থেকেই আমরা মন্ত্রণালয়ে এগুলো নিয়ে কয়েকবার কথা বলেছি যে আমাদের বার্নের ইনসিডেন্টটাকে কমাতে হবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। মানে আমরা যদি এইটাকে 50%-এর নিচে নামিয়ে আনতে পারি, বর্তমান আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে, তাহলে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব। পরবর্তীতে যে বিষয়টা, যে চিকিৎসা তো যেহেতু বার্ন হচ্ছে, সুতরাং চিকিৎসা তাদের দিতেই হবে। এবং আপনি যে কথাটা বললেন, সারা বাংলাদেশ থেকে বেশিরভাগ রোগীই আমাদের কাছে চলে আসে। কিন্তু আমাদের বাংলাদেশের বেশ কয়েকটা মেডিকেল কলেজে আমাদের বার্নের ইউনিট আছে এবং সেখানে আমাদের চিকিৎসক আছে, কিন্তু দুঃখের বিষয় চিকিৎসকের সংখ্যাও পর্যাপ্ত না। এবং ওই ইউনিটগুলোকে প্রপারলি একটা বার্ন পেশেন্টকে
চিকিৎসা করতে গেলে যেভাবে সেটার সেট দরকার সেই সেট হয়নি। তবে আসার বিষয় হচ্ছে আমাদের 5টা মেডিকেল কলেজগুলোতে নতুন করে বার্নের ইউনিট তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা যাতে প্রপারলি ইকুইপ করা যায়, জনবলটাকে ওইভাবে দেওয়া যায়, সেই বিষয়ে আমরা বর্তমানে কাজ করছি এবং আশা করি যদি এইটাকে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে যেমন পেরিফেরি থেকে রোগীর চাপ সেন্ট্রালে আসা বন্ধ হবে এবং এইটাতে রোগীদের স্বাস্থ্যসেবার মানও বাড়বে। কেন বলি যে একটা বার্নের রোগী, আপনি ধরুন রংপুরে একটা রোগীর বার্ন হয়েছে, সেই রোগীটা ঢাকায় আসবে, ঢাকায় আসতে 10 ঘন্টা বা 12 ঘন্টা যে সময়টা চলে যাবে, এই 10 ঘন্টা 12 ঘন্টার সময়ে মধ্যে আপনার তাকে যদি প্রপারলি আপনি সে ফ্লুইড না পায় তাহলে কিন্তু আস্তে আস্তে তার যতটুকু ক্ষতি হয়ে যাবে এই ক্ষতি আর কখনোই পূরণ করা যায় না। তো সেই কারণে এটা একটা রোগীর ভালো সার্ভিসের জন্য পরবর্তীতে যেটা হতে পারে যে প্রাইমারিলি তারা সেটেলড হলো, দেন যদি বেশি প্রবলেম হয় তখন আমাদের সঙ্গে কথা বলে আমাদের এখানে পাঠানো হলো। তো এটার তাদের কাছেও কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি। যেমন আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ কাছে আছে, ওদের এখানে মাত্র বেডের সংখ্যা খুবই কম, কিন্তু রেগুলার বেসিসে ওখানে 50 থেকে 60টা রোগী ভর্তি থাকতেছে। রাজশাহীতে একই সংখ্যা, ময়মনসিংহে একই সংখ্যা, এই যে রংপুরে একই সংখ্যা। অর্থাৎ বার্নের রোগীর যে পরিমাণে সংখ্যা সেই তুলনায় স্টিল আমরা মানে আমাদের ফ্যাসিলিটিসের সংখ্যা অনেক কম। সুতরাং যে পরিমাণে চিকিৎসা আমাদের দেওয়া সম্ভব প্র্যাকটিক্যালি সেটা কিন্তু আমরা দিতে পারছি না। এটা একটা প্র্যাকটিক্যাল অবস্থা। যারা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সময় মতো তারা চিকিৎসা পাচ্ছে, কিন্তু এর বাইরেও চিকিৎসার বাইরেও একটা বিশাল সংখ্যক মানুষ যারা আগুনে দগ্ধ হচ্ছে বা প্লাস্টিক সার্জারির অন্যান্য প্রবলেম আছে তারা কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছে না। এটা একটা বাস্তবতা। আমাদেরকে এটাকে এই সব মানুষের দোরগোড়ায় যদি আমাদের পৌঁছাতে হয় চিকিৎসা ব্যবস্থা, তাহলে ডেফিনেটলি আমাদের এই চিকিৎসকের সংখ্যা তো আপনি ওভারনাইট বাড়াতে পারবেন না, কিন্তু অন্যান্য ফ্যাসিলিটিসগুলোকে যদি ইমপ্রুভ করা যায় তাহলে ডেফিনেটলি আরও আমরা বেশি মানুষের সেবা দিতে সক্ষম হব। জি, অবশ্যই সেই কামনা তো আমাদের সাধারণ জনগণের সাথে আমরা সবাই করি যে সবাই যেন সুযোগ সুবিধাটা সমানভাবে পায়, এবং এই ক্ষেত্রে অবশ্যই এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই স্বাস্থ্যসেবা। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে অনেক ধরনের স্বাস্থ্যসেবা আপনারা দিচ্ছেন, তো এর মধ্যে একটি সমস্যা তো আমাদের দেশে হয়, আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বা বিভিন্ন দুর্ঘটনায় অঙ্গহানি হয় বা বিভিন্ন অংশ কেটে পড়ে যায়। তো এইসব ক্ষেত্রে প্রতিস্থাপন জাতীয় যে চিকিৎসাটি আছে সেটি দেওয়া হয় এই প্লাস্টিক সার্জারির আওতায়, সেই ব্যাপারে একটু জানতে চাই। ধন্যবাদ। একটা প্রথম কথা যেটা, সড়ক দুর্ঘটনায় আহত যে সমস্ত রোগী আসে তাদের কিন্তু মাল্টিপল প্রবলেম হয়। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরুন একটা পেশেন্টের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেল, সেখানে কি কি ক্ষতিগ্রস্ত হতে পারে? উপরের চামড়া, মাংস, তার বনে ফ্র্যাকচার হতে পারে। একই সঙ্গে যেটা ঘটে তার রক্তনালী ছিঁড়ে যেতে পারে। রক্তনালী যখন ছিঁড়ে যায় তখন কিন্তু নিচের অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেই অংশটা অকেজ হয়ে যাওয়ার সুযোগ আছে, গ্যাংগ্রিন হয়ে পরে কেটে ফেলে দেওয়া। এটা কিন্তু একটা সমন্বিত চিকিৎসার ব্যবস্থা। অর্থাৎ একই সঙ্গে আপনাকে প্লাস্টিক সার্জন, ভাস্কুলার সার্জন এবং অর্থোপেডিক সার্জনের একটা সমন্বয় দরকার। এই সমন্বয়টাও কিন্তু আমরা পরিপূর্ণভাবে করতে পারি না। আমরা রিসেন্টলি মন্ত্রণালয়ের একটা বৈঠকে আমি এগুলো একটা প্রস্তাব করছি। এই ধরনের যখন রোগী আসবে তখন এই যে রেফারেল সিস্টেমটা, অর্থাৎ একটা রোগী দেখা গেল ভর্তি শুরুতে চলে যাচ্ছে নিটোর থেকে তার ভাস্কুলার সার্জারির জন্য পাঠানো হচ্ছে হৃদরোগ হাসপাতালে, সেখান থেকে আবার ঠিক করে ঘা হয়ে যাচ্ছে, সেই ঘা ঠিক করার জন্য আসতে হচ্ছে আমাদের কাছে। কিন্তু এর কিন্তু একটা টাইমিং আছে। এই টাইমিংটা যদি প্রপার টাইমিংয়ে, একটা বোন যদি একটা এক্সপোজড হয়ে আপনি মনে করেন যে খোলা মানে ঘা অবস্থায় একটা বোনস এক্সপোজড হয়ে আছে, ওটা কিন্তু আর হিলিং হবে না, মানে ইমিডিয়েটলি, মানে এর একটা সমন্বয় দরকার আছে। আর দ্বিতীয়ত আরেকটা ঘটনা প্রায়ই ঘটে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মেশিনারি ইনজুরি অথবা নিজেদের মধ্যে মারামারি করে হাতের আঙ্গুল, হাতের কবজি থেকে, পায়ের গোড়ালি থেকে, ইভেন মানে হাজব্যান্ড ওয়াইফের গণ্ডগোলের কারণে অনেক সময় দেখা যায় যে পিনাইল অ্যাম্পুটেশন ঘটে। তো এইগুলো কিন্তু মানে সঠিক সময়ে যদি আমরা রিভাস্কুলারাইজেশন করতে পারি, আমাদের ভাষায় আমরা বলি রিপ্লান্টেশন, অর্থাৎ আগের জায়গাতে আবার ফেরত আনা, এই কাজটি কিন্তু অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম। সেটা কি, আপনাকে রক্তনালী জোড়া লাগাতে হবে, খুব সূক্ষ্ম রক্তনালী, যেটা খালি চোখে আপনি দেখতে পারবেন না। এটার জন্য আপনার মাইক্রোস্কোপ লাগবে, তো এবং ভালো মানের মাইক্রোস্কোপ লাগবে। বিশেষ করে আঙ্গুল যদি একটা কেটে পড়ে যায়, একটা মানুষের যদি ডান হাতের একটা বড় আঙ্গুল কেটে যায়
তাহলে কিন্তু সেই হাতের 75% কাজ সে আর করতে পারে না। শেষ হয়ে যায়। তাহলে এটা যদি জোড়া লাগানো যায় তাহলে কিন্তু মানে তার হাতটা আবার এবং এটা সম্ভব, আমরা প্রায় এটা করে থাকি। কিন্তু এটার জন্য রিসেন্টলি দেখা যায় যে আরও মানে এত ছোট যে মানে এত চিকন যে এটা খালি চোখে আপনি দেখতে পারবেন না। তো এর জন্য আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয়। সেটা নিয়েও আমরা অবশ্য কথা বলেছি, আমাদেরকে রোবোটিক মাইক্রোস্কোপের একটা বিষয় আছে, সেগুলো হয়তো আমরা পেলে আরও বেশি করা যাবে। তো এগুলো 6 ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে আসে তাহলে কিন্তু মানে আমাদের সাকসেস রেট মোর দেন 90%, 6 ঘন্টার মধ্যে যদি আসে। এবং আমরা বিগত সময়গুলোতে আমাদের কাছে এরকম অনেক রোগী আসছে, কিন্তু অনেকেই যেটা করে এটা ঠিকমতো প্রিজার্ভ করে আনতে পারে না, অনেকে জানেই না যে এখানে কিভাবে আসলে করতে হয়। সম্ভব। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই এরকম কোনো দুর্ঘটনা, আমরা চাই যে এরকম কোনো দুর্ঘটনা না ঘটুক। যদি কখনো ঘটে আপনার শরীরের কোনো অংশ, আঙ্গুল থেকে শুরু করে হাতের কবজি, পায়ের কবজি বা পায়ের গোড়ালি থেকে শুরু করে এটা যদি কখনো বিচ্ছিন্ন হয় তাহলে আমাদের কাছে যদি নিয়ে আসেন সঠিকভাবে এই পদ্ধতিটা আমি বলে দিই। যে কোনো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেলে সেই অঙ্গটাকে পরিষ্কার করে নর্মাল স্যালাইন দিয়ে পরিষ্কার করা যেতে পারে, করে একটা স্যালাইনের ব্যাগের মধ্যে দিয়ে মানে স্যালাইন শুকনো অবস্থায় জাস্ট একটা গজের উপরে রেখে ব্যাগের মধ্যে দিয়ে তার চারিপাশে মানে বরফ দিয়ে যদি নিয়ে আসা যায় তাহলে এটা বেশ ভালো থাকে। কিন্তু অনেকে করে কি বরফের মধ্যে দিয়ে চুবিয়ে আনে মানে সরাসরি, তখন যেটা হয় কি যে ভেসেলগুলো এখানে থাকে, রক্তনালীগুলো থাকে, সেগুলো চুপসে যায়, সেগুলোকে আর রিভাইভ করা যায় না। সেজন্য ওই জায়গাটা নর্মাল টেম্পারেচারের মধ্যে রেখে পানি ছাড়া বা বরফ ছাড়া রেখে তার বাইরে আরেকটা প্রোটেক্টিভ লেয়ার দিয়ে যদি আনা যায়, এনে আমাদের কাছে সময় মতো নিয়ে আসলে আমরা অনেক ক্ষেত্রে যেটা করি, এখানে একটা কথা বলি যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটার সাথে সাথে আমাদের কাছে যখনই খবর চলে আসে আমরা কিন্তু আমাদের এই টিমটা 24 ঘন্টা রেডি থাকে। মানে 24 ঘন্টা মানে কিন্তু 24 ঘন্টা, অর্থাৎ মানে রাত 2টার সময় যদি কোনো রোগী আসে তখনও কিন্তু সে এক্সপার্টিজ এই সার্ভিসটা তারা পাচ্ছে, যেটা প্রাইভেট লেভেলেও সম্ভব না অনেক ক্ষেত্রে। মানে এই সার্ভিসটা কিন্তু আমরা অত্যন্ত মেটিকুলাসলি দিয়ে থাকি এবং খুব ডিলিজেন্টলি দিয়ে থাকি। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি আধুনিক স্বাস্থ্য সেবায় জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, এবং আমাদের সাথে আছেন মাননীয় পরিচালক মহোদয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। স্যার, আমরা শুনছিলাম যে অঙ্গ যদি হানি হয়ে যায় বা অ্যাম্পুটেশন হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে প্রতিস্থাপন করতে হবে, এবং সেই নিয়মগুলো আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন সাধারণ দর্শকের উদ্দেশ্যে। তো আরেকটু জানতে চাই, যদি এটি নিয়ে আসে কতক্ষণের মধ্যে নিয়ে আসা উচিত, এবং এই ক্ষেত্রে যদি এই পর্যন্ত মানে ঢাকা পর্যন্ত না আসতে পারে তাহলে কি করবে? ধন্যবাদ। প্রথম কথা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেটা আমাদের আছে বলা 6 ঘন্টা ইস্কেমিক টাইম আমরা যেটা বলি, এই টাইমটা 6 ঘন্টা হচ্ছে বেস্ট। কিন্তু আমাদের এখানেই আমাদের ইনস্টিটিউটে আমরা প্রায় 22 ঘন্টা পরে আসা একটা রোগীরও মানে অপারেশন করে আমরা ঠিক করে দিয়েছি। রিসেন্টলি কয়েকদিন আগে আমাদের আইনমন্ত্রী মহোদয়ের এলাকা থেকে এরকম একটা আঙুল কেটে আসলো, সেটাও কিন্তু বেশ অনেক সময় পরে। তো আলহামদুলিল্লাহ এই তার থাম্বের কথা যেটা বলছিলাম, এই রিসেন্ট ঘটনা, সেটাও কিন্তু ভালো হয়ে গেছে, এই কয়েকদিনের মধ্যে বাড়িতে যাবে। তো আমরা বলি যে সময় যাই লাগুক আপনি আসবেন, আমরা অন্তত চেষ্টা করতে পারবো। আর আরেকটা যে বিষয়টা আমাদের, এটা কিন্তু মাইক্রো সার্জারির একটা ব্যাপার, এবং আমাদের প্লাস্টিক সার্জারির অনেকেই এটা করতে পারেন, বিশেষত মানে আমাদের সিলেটে, আমাদের রাজশাহীতে, ইভেন কুমিল্লাতেও বেশ কয়েকজন সার্জন আছেন যারা কিন্তু এই মাইক্রো সার্জারি করতে পারেন, বেশিরভাগই যদি ইনস্টিটিউটে। তো আমরা এই মাইক্রো সার্জারির প্রশিক্ষণের মানে এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের এই ইনস্টিটিউটে মাইক্রো সার্জারির প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা অত্যাধুনিক ল্যাব আছে। ট্রেনিং যে মাইক্রোস্কোপগুলো আছে আমরা রেগুলার বেসিসে এটা কিন্তু এখন ট্রেন আপও করতেছি। এই মাইক্রো সার্জারি কিন্তু শুধু আমরা করি তা না, ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা করে, তারপরে ভাস্কুলার সার্জনরা করে, নিউরো সার্জনরা করে। এই বাংলাদেশে যারা আছেন ওনারা কিন্তু ব্যাচ বাই ব্যাচ আমাদের এখানে ট্রেনিং করছে। ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে দেশের বাইরে থেকেও এই মাইক্রোসার্জারি ট্রেনিং নেওয়ার জন্য, এবং প্র্যাকটিক্যাল একটা হচ্ছে আপনার ল্যাবে ট্রেনিং, আর একটা হচ্ছে আমরা প্রতিদিনই
আমাদের এখানে মাইক্রোসার্জারি হয়, অর্থাৎ ওই যে আমি ক্যান্সারের কথা বলছিলাম, ক্যান্সারের একটা বড় অংশ যখন ফেলে দেওয়া হচ্ছে তখন শরীরের অন্য একটা জায়গা থেকে থাই, পিঠ ইত্যাদি থেকে কিন্তু এই মানে ভেসেল সহ নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা হয়। তো সেই যে মাইক্রোসার্জারি প্র্যাকটিক্যাল ট্রেনিং এটা করবার সুযোগও কিন্তু আমাদের এখানে রয়ে গেছে, অর্থাৎ দেশের বাইরে থেকে আমাদের কাছে এরকম ট্রেনিং করবার জন্য একটা প্রস্তাবনা আছে। আমরা সেটাও সরকারের সঙ্গে আলোচনা করে হয়তো ইনশাল্লাহ করবো ভবিষ্যতে। জি অবশ্যই। আমরা একটু আগে একটি কথা শুনছিলাম স্কিন ব্যাংকিং প্রজেক্ট, এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। আপনি হয়তো মানে জেনে থাকবেন প্রায় 1 বছরের মতো হয়ে গেল আমরা মাইলস্টোনের মতো একটা দুর্ঘটনা আমাদেরকে সামলাতে হয়েছে। আমি তখন কেবলই 3 মাস বা 4 মাস আসছি আমি অ্যাজ এ ডিরেক্টর। সেই সময় মাইলস্টোনের মতো এরকম একটা ট্র্যাজিক দুর্ঘটনা ঘটে, যার ফলে প্রচুর সংখ্যক রোগী আমাদেরকে ডিল করতে। ওই সময় কিন্তু একটা মানুষের মধ্যে একটা বিশাল একটা অংশ আমাদের কাছে এসে বলছিলেন যে আমরা চামড়া বা মানে চামড়াও আমরা দান করতে চাই, রক্ত দেওয়ার মতো করে। রক্ত দেওয়ার জন্য অনেক মানুষ যেমন আসছিলেন, তখন চামড়া দিতেও কিন্তু অনেক মানুষ আসছিলেন। তো লিভিং বডি থেকে চামড়া নেওয়ার যে বিষয়টা, সেটা তখনও আইন হিসাবে আমাদের দেশে গণ্য হয়নি। কিন্তু অত্যন্ত সুখের বিষয় যে আমাদের পার্লামেন্টে নতুন আইন হয়েছে, ইমোশনাল ডোনাররা এখন স্কিন দান করতে পারবেন, মানে তাদের রোগীদের জন্য। এখন এই স্কিন দান করা এবং রক্তের মতো রক্ত নেওয়ার থেকে এটার পার্থক্য কি বেসিক, এই জিনিসটা আমি একটু সংক্ষেপে আপনাদেরকে জানাতে চাই। স্কিন ব্যাংকের ব্যাপারটা হচ্ছে যেমন ব্লাড ব্যাংকের একটা রেফ্রিজারেটরে থাকে, স্কিন ব্যাংকের ব্যাপারটাও স্কিনকে মানে ডোনারের কাছ থেকে নিয়ে সাধারণভাবে ক্যাডাভারিক স্কিনই সংগ্রহ করা হয়, অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরে তার কাছ থেকে আগে থেকেই যারা মানে দান করে থাকেন তাদের কাছ থেকে এটা সংগ্রহ করা হয় সারা পৃথিবী থেকেই। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে এখনও আমরা এই পর্যায়ে যেতে পারিনি, এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। তো এই স্কিন ব্যাংকের স্কিন সংগ্রহ করার বিষয়টা অত্যন্ত জটিল প্রক্রিয়া। তো এইরকম আধুনিক একটা যন্ত্রপাতি কিন্তু আমাদের এই ইনস্টিটিউটে আছে। 5 বছর আগে আনলেও আমরা গত বছরের অক্টোবরে মানে 24-এর অক্টোবরে কেবল এটা শুরু করতে পেরেছি। এখন আমরা যেটা সংগ্রহ করি লিভিং ডোনার থেকে, অর্থাৎ আমরা যখন অন্যান্য অপারেশন করি স্কিন ফেলে দিতে হয় সেই স্কিন সংগ্রহ করছি, এবং কিছু কিছু ক্ষেত্রে বাবা মার কাছ থেকেও সংগ্রহ করছি। এটার মেন কাজ এখানে একটা কথা বলে রাখি, এই স্কিন কিন্তু রিপ্লেসমেন্ট ওইভাবে হয় না, অর্থাৎ একজনের শরীর থেকে আরেকজনের স্কিন লাগালে সেটা কিন্তু পার্মানেন্ট হয় না, সেটা মাত্র 18 থেকে 21 দিন পর্যন্ত স্থায়ী হয়। এই সময়টা আমাদের কেন দরকার, বিশেষ করে যাদের অনেক বার্ন 40-50% বা আরও বেশি বার্ন হয়ে গেছে, তাদের শরীরে কিন্তু তখন কোনো স্কিন থাকে না। এই বার্নের উনটাকে সাথে সাথে যদি আমরা কাভার করতে পারি স্কিন দিয়ে, তাহলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই অন্যজনের স্কিন দিয়ে যদি আমরা তাকে কাভার করতে পারি, তাহলে এই 15-20 দিনের মধ্যে সে অনেকটা সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তখন এই স্কিন চলে গেলেও আমরা অল্প অল্প করে তার শরীরের স্কিন নিয়ে কাভার করতে পারি। এই প্রসঙ্গে আরেকটা জিনিসের চেষ্টা আমরা করছি, সেটা হচ্ছে টিস্যু রিজেনারেশন। আচ্ছা, আমরা রিজেনারেশন নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি আধুনিক স্বাস্থ্যসেবায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে রিজেনারেটিভ সার্জারি নিয়ে, তো এই ব্যাপারে একটু জানতে চাই। বিষয়টা রিজেনারেটিভ সার্জারি মিনস আমি বলছিলাম টিস্যু রিজেনারেশনের কথা। বার্নের পেশেন্ট, বিশেষ করে যে সমস্ত বার্নের রোগীর মানে মেজর বার্ন হয় 40-50-100 মানে নিয়ারলি মানে টিস্যু বডিতে থাকে না, স্কিন থাকেই না, তাদের ক্ষেত্রে কি করা হয়? বার্ন হয়ে গেলে যখন ফুল থিকনেস বার্ন হয়, আপনাকে সেই বার্নের ক্ষেত্রে স্কিনকে রিপ্লেস করতেই হবে, আদারওয়াইজ সেই পেশেন্ট সেপ্টিসেমিয়া হবে, আলটিমেটলি সেই পেশেন্টকে বাঁচানো যায় না। তো আধুনিক বিশ্বে যে সিস্টেমটা এখন করা হয়েছে, স্কিন ক্যাডাভারিক স্কিন তো দিচ্ছেই, তার পাশাপাশি যে জিনিসটা হচ্ছে তার শরীরের যে অংশ স্কিন, তার কিছু একটা অংশ সেটাকে নিয়ে কালচার করে এটাকে এক্সপ্যান্ড করে আবার তার শরীরে দেওয়া। এই যে আমি একটা কথা বললাম যে মাঝখানের একটা সময় প্রায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের একটা সময় আমরা অন্যের স্কিন নিয়ে ঢেকে দিয়ে রাখলে তখন তার বার্ন হওয়ার ফলে যে স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণে তার যে মাল্টি অর্গান ফেলিউরের যে ব্যাপার থাকে সেটা থেকে রক্ষা করা যায়। একই সঙ্গে এটা তাকে দিয়ে ঢেকে দেওয়া হলো, এবং তার ওই টিস্যুটা নিয়ে যদি কালচার করা যায়, অর্থাৎ স্কিনটা নিয়ে কালচার করলে সেখান থেকে যদি স্কিন ডেভেলপ করা যায়, তাহলে ওই স্কিন আবার তাকে দেওয়া যাবে।
মানে এইখানে একটা প্রবলেম যে অন্যের অর্গান নিয়ে যেমন কিডনি বা লিভার অন্যের কাছ থেকে নিয়ে প্রতিস্থাপন করা যায়, স্কিন কিন্তু পার্মানেন্টলি অন্যের কাছ থেকে নিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। এটা প্রতিস্থাপন করতে হবে তার নিজের স্কিন দিয়ে। সাময়িকভাবে আমরা skin স্কিন ছাড়া ব্যাংকের মেন পার্টটা সাময়িকভাবে আমরা যে সংগৃহীত স্কিনকে অন্যের কাছ থেকে নেওয়া, আইদার ক্যাডাভারিক অথবা লিভিং ডোনারের কাছ থেকে নেওয়া স্কিনটাকে দিয়ে তাকে আপাতত বাঁচিয়ে রাখা। তারপরে বাই দিস টাইম সে যখন সেটেল করলো, তার শরীরে যতটুকু স্কিনই থাকুক সেটাকে নিয়ে ধাপে ধাপে তাকে সুস্থ করে তোলা। এবং যদি আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ টিস্যু রিজেনারেশনের ব্যবস্থা করতে পারি, অর্থাৎ স্কিন থেকে কালচার করতে পারি, তাহলে কিন্তু আমরা 40-50 বা 60% বা আরও বেশি রোগীকে বাঁচাতে সক্ষম হব, যেটা এই মুহূর্তে আমরা পারছি না। তো এইটাই আমাদের নেক্সট একটা টার্গেটের মধ্যে আছে। আচ্ছা, আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায়ের আগে দুইটি বিষয় নিয়ে না কথা শুনলেই নয়। তা একটি হচ্ছে হাইপারব্যারিক অক্সিজেন থেরাপির কথা আমরা একটু আগে শুনছিলাম, এবং হচ্ছে ক্রনিক ওন্ড, এই নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। হাইপারব্যারিক অক্সিজেনের যে বিষয়টা, এখানে 100% অক্সিজেন মানে দেওয়ার ব্যবস্থা থাকে। এটা এক ধরনের অক্সিজেনের চেম্বার। সেই চেম্বারের মধ্যে আমরা অক্সিজেন কেন ব্যবহার করি? আসলে আমাদের যে কোনো উন্ড হিলিংয়ের জন্য ক্রনিক উন্ড এবং হাইপারব্যারিকের একটা মানে কানেকশন আছে। মানে অর্থাৎ আপনার শরীরের যে কোনো মানুষের শরীরে যখন ক্ষত হয় এবং সেখানে যখন রক্ত চলাচল থাকে না বা অন্যান্য নিউট্রিয়েন্ট থাকে না, বিশেষত রক্তনালী নানা কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, তো রক্ত চলাচল না থাকলে সেই ঘা কখনো শুকাবে না। ক্রনিক উন্ডের চিকিৎসার মধ্যে একটা পার্ট হচ্ছে এই রক্ত চলাচল, মানে অক্সিজেনের সাপ্লাই দেওয়া। তো রক্ত কেন যায়? রক্ত গিয়ে আমাদের কি দুইটা জিনিস না, একটা খাবার নেয় আর একটা অক্সিজেন নেয়। তো অক্সিজেনের অভাব হলে কিন্তু আপনি আর ঘা শুকাবে না। হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি দিয়ে আমরা এটা উন্ডকে হেল্প করতে পারি। আর হাইপারব্যারিক অক্সিজেন থেরাপির আরও কয়েকটা পার্ট আছে। সেটা হচ্ছে আপনার হেয়ারিং লসের যে সমস্ত পেশেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে হেল্প করে। অটিস্টিক বলে যাকে, স্পেশাল চাইল্ড আমরা যেটা বলি, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু হেল্প হয়। এছাড়া আরও অনেকগুলো জায়গা আছে যেখানে হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি দিলে তার দ্রুত কাজ হয়। তো এটা বাংলাদেশের কয়েকটা, মানে আমরাই বাংলাদেশে নিয়ে আসি এবং আমাদের এখানে যে পরিমাণে ব্যবস্থা আছে সেটা আসলে বাইরে আর নাই। আর ক্রনিক উন্ডের ক্ষেত্রে যে ব্যাপার, হাইপারব্যারিক অক্সিজেন থেরাপির সাথে সাথে আমরা পিআরপি দিয়ে থাকি। এবং আরেকটা জিনিস করা হয়, যেটা অ্যাডিপোসাইট থেকে মেসেনকাইমাল সেল রিজেনারেট করে একই সঙ্গে তাকে ইনজেক্ট করলেও কিন্তু এই ব্যবস্থাটা আমাদের আছে। আমরা এটা নিয়ে খুব হাই এন্ডের রিসেন্টলি একটা রিসার্চও করছি, যে একই সঙ্গে হাইপারব্যারিক এবং মানে পিআরপি অথবা মেসেনকাইমাল অরিজিন থেকে টিস্যু নিয়ে সেখানে ইনজেক্ট করে এই ক্রনিক উন্ডগুলো যদি আমরা সারাতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে, বিশেষ করে পায়ের ক্ষতগুলো, ডায়াবেটিক ফুটের যে ক্ষতগুলো থাকে, পা কেটে ফেলতে হয়, সেটা থেকে হয়তো রক্ষা করা সম্ভব হবে। বাহ, দারুণ খবর। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই, আপনি যেহেতু প্রেসিডেন্ট সোসাইটি অফ প্লাস্টিক সার্জনস বাংলাদেশে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ। আপনি জানেন যে প্লাস্টিক সার্জনদের অনেকেই কিন্তু বেসরকারি পর্যায়ে আছেন, সরকারির সাথে সাথে বেসরকারি, এবং সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। তো আমরা চাই যে বাংলাদেশ, এবং এই মুহূর্তে মাত্র 200 জন প্লাস্টিক সার্জন বাংলাদেশে আছে, এর মধ্যে বেশিরভাগই হচ্ছে জুনিয়র প্লাস্টিক সার্জন। তো আমরা আমাদের প্রথম পরিকল্পনা থেকে আরও প্লাস্টিক সার্জনের সংখ্যা বাড়ানো, যেটা অবশ্যই একটা লং টার্ম প্রসেস, এমএস এবং এফসিপিএস এর মাধ্যমে হবে। সেই পরিকল্পনাটা যাতে ঠিক থাকে, এবং নতুন যে প্লাস্টিক সার্জন যারা আসছেন তাদেরকে, মানে কোর্সটা শেষ করবার পরেই কিন্তু তারা ভালো কনসালটেন্ট হতে পারে না, কারণ এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে, এবং এদের জন্য স্পেশাল ট্রেনিং করার ব্যবস্থা করা। সেই ট্রেনিংগুলোকে যেমন হাত নিয়ে কাজ করবে যারা, মাইক্রোসার্জারি নিয়ে কাজ করবে, অ্যাস্থেটিক সার্জারি নিয়ে কাজ করবে, এইভাবে বিভিন্ন পর্যায়ে দেশে এবং বিদেশে তাদের পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এবং এখানে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যারা আছে, কারণ বেসরকারি পর্যায়ে যারা কাজ করে তারাও কিন্তু এই দেশের মানুষের জন্যই কাজ করছে। তো সবাইকে নিয়ে যাতে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি এবং তারা যাতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ভালোভাবে কাজ করতে পারে, বেসরকারি মেডিকেল কলেজ যেগুলো আছে সেখানেও যাতে এই বার্ন এবং প্লাস্টিক ইউনিট চালু থাকে, কারণ সেখানেও কিন্তু স্টুডেন্টরা পড়ে, তারা যদি এমবিবিএস লেভেলে এটা না শিখে আসতে পারে তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে তারা কাজ করতে পারবে না। তো এই সামগ্রিকভাবে আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমাদের এই চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং তাদেরকে প্রপার ট্রেনিং করা এবং তাদের সেখানে যাতে ইকুইপমেন্টের ব্যবস্থা হয়, সেই বিষয় নিয়ে আমাদের একটা লম্বা পরিকল্পনা আছে। আমরা যদি সফল হই, আমি মনে করি যে তাহলে আমাদের বাংলাদেশে বার্ন এবং প্লাস্টিক সার্জারি চিকিৎসা অনেক দূর এগিয়ে যাবে।
আমরা সেই কামনা করছি এবং কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং এখন টেলিভিশনের যে সমস্ত কলাকুশলী আছে সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠানটা দেখলেন শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।